প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সরকারের বিভাগসমূহ। গত ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও। এই প্রশ্ন নিয়ে গত ভিডিওতে আলোচনা হয়ে গেছে। আজকের প্রশ্ন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও। যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সংজ্ঞা নিয়ে আমরা গত দিনই আলোচনা করেছি, ফলে সংজ্ঞা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবু খুব সংক্ষেপে আজকে একটু আলোচনা করছি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে সেরকম আইনসভা যেখানে আইনসভার দুটো কক্ষ থাকে, একটা উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ, এবং আইন প্রণয়নের যে সমস্ত খসড়া প্রস্তাবগুলো আসে সেগুলো প্রথমে কোনো একটা কক্ষে আলোচনা হয়। আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের পর সেই বিভাগে, সেই কক্ষে সেটা পাশ হওয়ার পর অন্য বিভাগে যায়। সেখানেও আলোচনা সমালোচনার পর সেই বিভাগে যখন পাশ হয়, অর্থাৎ দুটো বিভাগেই পাশ হওয়ার পর রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভ করলে সেই খসড়া আইনের বিলটা আইনের রূপ ধারণ করে। এখানে যেটা মনে রাখার বিষয় যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেখানে বেশিরভাগ নিম্নকক্ষে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিনিধি থাকেন, অর্থাৎ জনগণের প্রতিনিধি নিয়ে বেশিরভাগ নিম্নকক্ষগুলো গঠিত হয়। কিন্তু বেশিরভাগ উচ্চকক্ষ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় না। বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সেখানে মনোনীত করা হয়, ফলে উচ্চকক্ষকে বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রতিনিধি কক্ষ বলা যায় না, কারণ সেটা জনগণের প্রতিনিধি নিয়ে গঠিত হয় না। কিন্তু বেশিরভাগ নিম্নকক্ষ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। খুব সংক্ষেপে আমরা যেটা জানলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দুটো কক্ষ থাকে। তার একটা কক্ষ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, আরেকটা কক্ষ হচ্ছে মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। এই দুটো কক্ষ নিয়ে গঠিত যে আইনসভা তাকেই বলা হয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবার আমাদের যেটা আলোচনা করতে হবে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কি কি যুক্তি আছে, সেই যুক্তিগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে যে যুক্তিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে অগণতান্ত্রিক গঠন, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অগণতান্ত্রিকভাবে গঠিত হয়। কেন এই কথা বলা হচ্ছে? এই কথা বলা হচ্ছে এই কারণে যে কিছুক্ষণ আগেই আমি যা বললাম যে বেশিরভাগ রাষ্ট্রে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেখানে উচ্চকক্ষ বিশেষ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হয় না, মনোনীত ব্যক্তিদের দ্বারা উচ্চকক্ষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গঠিত হয়। তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভা জনগণের প্রতিনিধিদের নিয়েই গঠিত হবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেহেতু একটা কক্ষ জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় না, মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়, তাই এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মত পোষণ করতে গিয়ে যেটা বলা হয় যে এই ব্যবস্থা হচ্ছে আসলে অগণতান্ত্রিক, গঠনশৈলীটাই হচ্ছে অগণতান্ত্রিক। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত পোষণ করতে গিয়ে বলা হয়েছিল
যে দুটো কক্ষ থাকলে এক কক্ষে যেহেতু মনোনীত ব্যক্তিদের নিয়ে কক্ষটা তৈরি হয়, ফলে সেখানে সংখ্যালঘুদের জন্য যদি আসন সংরক্ষণের ব্যবস্থা করা যায় তবে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হতে পারে। কিন্তু জনপ্রতিনিধি কক্ষে সংখ্যালঘুরা তো নির্বাচিত হতে পারে না, সেই সুযোগ থাকে না। ফলে এই সংখ্যালঘুদের যাতে স্বার্থ সুরক্ষিত করা যায় তার জন্যই দ্বিতীয় কক্ষে এই সংখ্যালঘুদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এটা পক্ষের যুক্তিতে বলা হয়েছিল। কিন্তু বিপক্ষে যারা যুক্তি প্রদর্শন করেছেন তাদের বক্তব্য হচ্ছে এটাই যে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষার জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজন নেই, কারণ সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষার জন্য সংবিধানে যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় সংখ্যালঘুদের জন্য, তাহলেই তাদের স্বার্থ সুরক্ষিত হবে। তার জন্য তো দ্বিতীয় কক্ষের প্রয়োজন নেই, তার জন্য তো দ্বিতীয় কক্ষে এই সংখ্যালঘুদের মনোনয়নের প্রয়োজন নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যারা মত পোষণ করেছিলেন তাদের বক্তব্য ছিল এটাই যে জ্ঞানীগুণী ব্যক্তিরা যেহেতু নির্বাচনের সমস্যার মধ্যে তারা যেতে চান না, নির্বাচনের যে ঝুঁকিগুলো আছে সেগুলো তারা নিতে চান না, তারা রাজনীতি পছন্দ করেন না, ফলে এই জ্ঞানীগুণীদের আইনসভায় নিতে গেলে পরে উচ্চকক্ষের প্রয়োজন আছে। উচ্চকক্ষে মনোনয়নের মাধ্যমে জ্ঞানীগুণীদের স্থান দেওয়া যেতে পারে। কিন্তু বিপক্ষে যারা বলছেন তাদের বক্তব্য যে এটা ঠিক নয়, এই যুক্তি ঠিক নয়, কারণ দ্বিতীয় কক্ষ থাকলেও বাস্তবে দেখা যায় যে সেখানে জ্ঞানীগুণীদের স্থান দেওয়া হয় না। কারণ নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ অংশ, সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যারা নির্বাচিত হচ্ছেন যে দল থেকে, প্রকৃতপক্ষে তারা উচ্চকক্ষে যখন মনোনয়ন করছেন তখন তারা নিজ দলের যারা অনুগত সদস্য, সেই অনুগত সদস্যদেরই মনোনীত করছেন উচ্চকক্ষে গিয়ে। সেখানে দেখা হচ্ছে না কার জ্ঞান আছে, কার সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা আছে, সেই বিষয়গুলো দেখা হয় না। ফলে কি হয় যে দ্বিতীয় কক্ষ থাকলেও উচ্চকক্ষে জ্ঞানীগুণীদের স্থান দেওয়ার ক্ষেত্রে যে বিধি আছে, যে রীতি আছে, সেটাকে উপেক্ষা করা হয়। পক্ষের আলোচনায় বলা হয়েছিল যে দুটো কক্ষ থাকলে দুবার করে একটা বিষয় নিয়ে আলোচনা হয়, ফলে খুঁটিনাটি যে ত্রুটিগুলো আছে সেগুলো ধরা পড়ে এবং সুচিন্তিত আইন প্রণয়ন হতে পারে। কিন্তু পক্ষের এই যুক্তি মোটেও ঠিক নয়, কারণ দুটো কক্ষ না থাকলেও যদি একটা কক্ষ থাকে তাহলেও আইনের খুঁটিনাটি বিষয়গুলো, আইন প্রণয়নের যে প্রস্তাবিত বিল, তার উপর খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়, বিতর্ক হয়, ভোটাভুটি হয়। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আইনের খসড়া প্রস্তাবের উপর খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ হয়। ফলে একটা কক্ষেই সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব, তার জন্য দ্বিতীয় কক্ষ অপরিহার্য নয়। দায়িত্ব নির্ধারণে সমস্যা। আইনসভায় দুটো কক্ষ থাকলে আইন প্রণয়নের পর যদি কোনো আইনের ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে তার জন্য দায়ী হয় দুটো কক্ষই। কিন্তু দুটো কক্ষের প্রত্যেকটা কক্ষই তখন নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য তারা অন্য কক্ষকে দোষারোপ করে। ফলে হচ্ছে কি, এই দায়িত্ব এড়ানোর চেষ্টা দুটো কক্ষই করে। ফলে প্রকৃতপক্ষে কোন কক্ষ দায়ী সেটা নির্ধারণ করা একটা বড় সমস্যা দেখা দেয়। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে অনেকটা সময় অতিবাহিত হয়, কারণ প্রথমে একটা কক্ষে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের পর সেটা আবার দ্বিতীয় কক্ষে যায়,
দ্বিতীয় কক্ষে একইভাবে আলোচনা সমালোচনা হওয়ার পর সেখানে পাশ হয়, অর্থাৎ প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ মিলে বিলটা পাশ হতে অনেক সময় লাগে, বিলম্ব হয়। পরিবর্তে যদি সেটা এক কক্ষে আলোচনা হয় তাহলে বিলম্ব হওয়ার কোনো কারণ থাকে না। তাই বলা হয় যে দুটো কক্ষ থাকলে পরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে অযথা বিলম্ব হয়। ব্যয়বহুল অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ব্যয়বহুল। যেখানে দ্বিতীয় কক্ষের প্রয়োজন নেই, একটা কক্ষেই যথেষ্ট, সেক্ষেত্রে যদি দ্বিতীয় কক্ষ রাখা হয় তাহলে দ্বিতীয় কক্ষের যারা সদস্য হবেন তাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে। ফলে সেটা হবে কি, ব্যয়বাহুল্য। তাই বলা হয় যে দ্বিতীয় কক্ষের যেখানে প্রয়োজনই নেই সেখানে এই দ্বিতীয় কক্ষের অস্তিত্ব টিকিয়ে রাখা মানেই হচ্ছে সরকারি খরচ বাড়ানো। এটার কোনো প্রয়োজন বাস্তবে নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে অনেকেই অনাবশ্যক এবং ক্ষতিকারক বলে মনে করেন। কারণ দুটো কক্ষ থাকলে নিম্নকক্ষে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে উচ্চকক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই সেই দলেরই সদস্যরা মনোনীত হতে পারেন। ফলে হয় কি, একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যক্তিরা উভয় কক্ষে স্থান পায়। ফলে কি হয়, ফলে যেটা হয় যে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে দলীয় আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে উভয় কক্ষই একই সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে এক কক্ষের ত্রুটি বিচ্যুতি অন্য কক্ষ ধরার চেষ্টা করে না। যেহেতু করে না, ত্রুটি বিচ্যুতি যেহেতু ধরার চেষ্টা করে না, ফলে কি হচ্ছে, দ্বিতীয় কক্ষটা অনাবশ্যক হয়ে যাচ্ছে, প্রয়োজন নেই। আবার উল্টো দিকে যদি বিষয়টা এরকম হয় যে উচ্চকক্ষ নিম্নকক্ষের ভিন্ন মত পোষণ করছে, এক কক্ষ অন্য কক্ষের সবসময়ই ভিন্ন মত পোষণ করছে, এক কক্ষ যে সিদ্ধান্ত নিচ্ছে অন্য কক্ষ তার উল্টো সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কি হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা তো বিলম্বিত হবেই। ফলে সরকারি ব্যবস্থা, আইন কানুনের যে নিয়ম কানুন এবং যে দ্রুততার সঙ্গে আইন কানুন অনেক ক্ষেত্রে প্রণয়ন করতে হয় সেটা বিলম্বিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অপরিহার্য নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত পোষণ করতে গিয়ে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একদিকে যেমন একটা জাতীয় সরকার থাকে, সারা দেশব্যাপী একটা সরকার থাকে, তাদের কাজ হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষিত করা। আবার রাজ্য সরকার থাকে, রাজ্য সরকারগুলোর কাজ হচ্ছে সেই রাজ্যের বা সেই অঞ্চলের জনগণের স্বার্থ সুরক্ষিত করা। সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভায় একদিকে জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য একটা কক্ষ দরকার, অন্যদিকে আঞ্চলিক স্বার্থ বা রাজ্যগুলোর স্বার্থ সুরক্ষিত করার জন্য অন্য একটা কক্ষ দরকার। এটা বলা হয়েছিল পক্ষে। কিন্তু এই যুক্তিটা অসার। কারণ যুক্তরাষ্ট্রে আঞ্চলিক স্বার্থ সুরক্ষিত করবার জন্য কোনো উচ্চকক্ষের প্রয়োজন নেই, দ্বিতীয় কক্ষের প্রয়োজন নেই। সংবিধানের মধ্যেই, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধানের মধ্যেই রাজ্যের কোন ক্ষমতা, কেন্দ্রের কোন ক্ষমতা সেটা উল্লিখিত থাকে। ফলে রাজ্যের স্বার্থ সুরক্ষিত করার জন্য সংবিধানে যে বিধানগুলো থাকে সেই বিধান অনুযায়ী আঞ্চলিক স্বার্থ বা রাজ্যের স্বার্থ সুরক্ষিত হতে পারে। তার জন্য দ্বিতীয় কক্ষের কোনো প্রয়োজন নেই। উপসংহারে বলা যেতে পারে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে অনেক যুক্তি থাকা সত্ত্বেও
এই আইনসভার অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গুরুত্বকে কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না। পৃথিবীর অধিকাংশ দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে স্বীকার করে নেওয়া হয়েছে। বিশেষ করে উল্লেখ করা যেতে পারে যে এক কক্ষের ত্রুটি বিচ্যুতি যাতে অন্য কক্ষে ধরা পড়ে সুচিন্তিত আইন প্রণয়ন হতে পারে, তার জন্য দ্বিতীয় কক্ষের অবশ্যই প্রয়োজন আছে। এটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এই প্রশ্নের উপর আলোচনাটা এখানেই শেষ হলো। তবে এখানে তোমাদের আমি বলে রাখি যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার উপর মোট 4 ধরনের প্রশ্ন হয়। তার 2 ধরনের প্রশ্নের আলোচনা আমরা করলাম। কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও, সেটা আলোচনা করলাম। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও, সেটাও আলোচনা করলাম। যে আলোচনাটা বাকি আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। এই আলোচনাটা বাকি আছে। এবার তোমাদের আমি বলি যে এই দুটো প্রশ্নের জন্য যে দুটো বাকি আছে তার জন্য আলাদা করে আর আমরা আলোচনা করব না, কারণ এই দ্বিকক্ষ বিশিষ্ট আলোচনার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলোর মধ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলো পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, বিপক্ষের আলোচনায় মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মত পোষণ করতে গিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম যে ব্যয়বহুল, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ব্যয়বহুল। এটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের একটা যুক্তি হতে পারে। কিভাবে? আমরা পয়েন্টটা লিখব এইভাবে, ব্যয়বহুল নয়। কিভাবে ব্যয়বহুল নয়? আমরা তো বিপক্ষে যখন আলোচনা করেছি তখন তো বললাম যে একটা কক্ষই যেখানে যথেষ্ট, তখন দ্বিতীয় কক্ষ থাকলে সেখানে সদস্যদের বেতন ভাতা ইত্যাদির জন্য অতিরিক্ত অর্থ খরচ হয়। এটা আমরা জেনেছি। এটা যখন আমরা জেনেছি তখন আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এই পয়েন্টটা আমরা নিশ্চয়ই আলোচনা করতে পারবো নিজেদের বুদ্ধি থেকে। পয়েন্টটা কি দেব? পয়েন্টটা দেব ব্যয়বহুল নয়। ব্যাখ্যাটা কি দেব? ব্যাখ্যা দেব এটাই, যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভাই যথেষ্ট, সেই ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ রেখে সেখানকার সদস্যদের যে বেতন ভাতা ইত্যাদি দিয়ে অপচয় করা হয়, এক কক্ষ বিশিষ্ট আইনসভা হলে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য যে অপচয়টা হয় সেই অপচয়টা হবে না, অর্থাৎ ব্যয়বহুল হবে না। এটা যেমন পক্ষের একটা যুক্তি হয়ে গেল। আবার দেখো এইখানে যেটা আছে কি, জ্ঞানীগুণী মানুষের প্রতিনিধিত্ব। এটা কোন প্রশ্নের পয়েন্ট? এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটা পয়েন্ট। অর্থাৎ দুটো কক্ষ থাকলে একটা কক্ষে জ্ঞানীগুণী মানুষদের প্রতিনিধির ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের যুক্তি। এই যুক্তিটাকে আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি হিসাবে ধরতে পারি। কিভাবে? পয়েন্টটা কিভাবে লিখব? যে জ্ঞানীগুণী মানুষদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সমস্যা, বা এইভাবে বলতে পারি জ্ঞানীগুণী মানুষদের প্রতিনিধিত্ব সম্ভব নয়। এটা পয়েন্ট হিসেবে দিলাম। এক কক্ষ আইনসভার বিপক্ষে এটা পয়েন্ট হিসেবে দিলাম। ব্যাখ্যাটা কি লিখব? ব্যাখ্যাটা এটাই লিখব যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যেহেতু জনগণের প্রতিনিধি নিয়ে গঠিত হয়,
ফলে সেখানে জ্ঞানীগুণী মানুষদের নির্বাচিত হওয়ার সুযোগ থাকে না। ফলে দ্বিতীয় কক্ষ যদি থাকে সেখানে জ্ঞানীগুণী মানুষদের প্রতিনিধির ব্যবস্থা করা যেতে পারে, যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সম্ভব নয়। তাহলে এটা কি এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে গেল? বাস্তবে আমরা কি দেখলাম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যেটা যুক্তি সেটাই এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষের যুক্তি হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যেটা যুক্তি সেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষের যুক্তিটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র পয়েন্টটা একটু ভাষাটা চেঞ্জ করতে হবে আর তার আলোচনাটাকে নিজের বুদ্ধি খাটিয়ে একটু পরিবর্তন করতে হবে। এইটুকু আমি তোমাদের বলে দিলাম। তোমরা এই নোট দুটো, এই প্রশ্নের নোট দুটো, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তির যে নোট দুটো তোমরা নিজেরা তৈরি করে নেবে। ধন্যবাদ।